অপ্রকাশ্যে। পর্ব ৪। ফাতেমা আক্তার মাইশা। খাওয়া দাওয়া শেষ করে আরু সব গুছিয়ে নেয়। আরু যতক্ষণ কাজ করেছে ইনুতিয়াজ সোফায় বসেছিল। আরুর কাজ শেষ হতে ইনুতিয়াজ রুমে যায়। আরু গেল সোজা ওয়াশরুমে। শাড়ি পাল্টে সুতির 3 পিস পরে বেরিয়ে এলো। মেয়েটা দিনের বেলা কোনোরকম শাড়ি পরে পার করে দিলেও রাতের বেলা ভুলেও শাড়ি পরে ঘুমাতে যায় না। একে তো আগে থেকে সে শাড়িতে অভ্যস্ত নয়, দ্বিতীয়ত বিছানায় তো সে আর একা ঘুমায় না। এক হাত দূরে তার দুদিনের স্বামীও ঘুমায়। একটু নড়েছড়ে যদি শাড়ির জায়গায় শাড়ি না থাকে, তখন তাকেই লজ্জায় পড়তে হবে। লজ্জার হাত থেকে বাঁচতে রাতে সেলোয়ার কামিজ তার একমাত্র অবলম্বন। ইনুতিয়াজ হাতে মোবাইল নিয়ে বিছানায় হেলান দিয়ে আছে। আরু ওর পাশে এসে দাঁড়াল। তাতে যেন কোনো হেলদোল নেই ইনুতিয়াজের। এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। আরুকে খেয়ালই করেনি সে। আরু কিছু বলার জন্য উসখুস করছে। ইনুতিয়াজ স্পষ্ট টের পেল মেয়েটার অস্থিরতা। তবুও চোখ তুলে দেখল না। জানতে চাইল না এমন করার কারণ। সে কেন আগ বাড়িয়ে জানতে চাইবে? যার সমস্যা সে বলবে। এমন তো না মেয়েটার মুখ নেই, কথা বলতে পারে না। আরু ইনুতিয়াজের মনোযোগ আকর্ষণের বৃথা চেষ্টা করল। বার কয়েক গলা খাকারিও দিল। লাভের লাভ হল না। মোবাইল থেকে দৃষ্টি উঠানো তো দূর, আরুর দিকে মুখ তুলে তাকালো না অবধি। আরু ভেবে পেল না এই লোক না তাকালে সে বাড়ি যাওয়ার কথা তুলবে কি করে। সেদিন তো গাড়িতে বলেছিল 2 দিন পর আবার নিয়ে যাবে। কই 2 দিন পেরিয়ে 3 দিন হতে চলল, অথচ বাড়ি যাওয়ার কোনো নাম নেই। শেষে না পেরে আরও ডাকল। শুনছেন? হুম শুনছি। বলো। মোবাইলে দৃষ্টি রেখেই বলল। আরুর মনে হলো শুনছি বলেও লোকটার সম্পূর্ণ মনোযোগ এখনো ফোনে। সে যে কিছু বলছে সেদিকে কোনো ধ্যান নেই। আরুর রাগ হলো কিছুটা, ভিতরে ভিতরে ফুঁসে উঠে মেয়েটা। ও বাড়িতে কবে যাব? এতে বুঝি কাজ হলো। বাড়ি যাওয়ার কথা শুনে ইনুতিয়াজ মোবাইল রেখে আরুর দিকে তাকায়। খানিকক্ষণ চুপ থেকে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, কালকে নিয়ে যাব। সকালে তৈরি হয়ে নিও। সকালে বের হব আমরা। কামরুজ্জামান সকাল সকাল বাজার করতে বেরিয়েছে। গ্রামে থাকার সবথেকে বড় সুবিধা বোধ হয় এটাই। টাটকা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস পাওয়া যায় একদম হাতের নাগালে। ভেজালের কোনো সুযোগ নেই এতে। 2 ব্যাগ ভর্তি বাজার করে এনেছেন। বাজারের ভারে ব্যাগ দুটো বোধ হয় ছিঁড়ে যাবে। আরুদের বাড়িতে সকাল থেকেই সকলে ব্যস্ত সময় পার করছে। বিয়ের পর প্রথমবার মেয়ের জামাই আসবে বলে কথা। শাহানা একা হাতে সবকিছু সামলাতে পারবে না বিধায় আরুর চাচিরাও হাতে হাতে ওনাকে সাহায্য করছে। আরুর বাবা, চাচা আলাদা থাকলে কি হবে? অনুষ্ঠান, উৎসবে সকলে একজোট হয়ে কাজ করে। বাড়ির পুরো চেহারায় পাল্টে গেছে। প্রতিটা ঘরের চাদর, বালিশের কভার, জানালা থেকে শুরু করে দরজার পর্দাসহ সোফার কুশনের কভার পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আরুর মা চাচিরা রান্নাঘরের কাজগুলো সামলাচ্ছে। আর বাড়ির পুরো নকশা পরিবর্তন করছে আরুর কাজিন দল। বিছানার চাদর থেকে শুরু করে দরজার পর্দা সবকিছু খয়েরি রঙের। এটা আরুর পছন্দের রং। তাই তো বাড়ির সবকিছু আজ খয়েরি রঙে নিজেদের সাজিয়েছে। আরুর কাছে আজ সকালটা অন্যদিনের তুলনায় ভিন্ন ঠেকেছে। সে আজ ভীষণ খুশি। তার এত খুশির একটাই কারণ সে বাড়ি যাবে আজ। কতদিন পর বাড়িতে যাবে। আরুর মনে হচ্ছে 1 যুগ ধরে বাবা মাকে দেখে না, অথচ 2 দিন হলো বাড়ি ছেড়ে এসেছে। আরু উঠে ফ্রেশ হয়ে ঝটপট তৈরি হতে লাগল। মেয়েটার যেন আর তরস হইছে না। হুমায়রা হলো তোমার? নিকাব বাঁধতে বাঁধতে আরু জবাব দেয়, জি, এই তো শেষ। ইনুতিয়াজ আরুর দিকে তাকাল। আরুকে বোরকা পরে নিকাব বাঁধতে দেখে কিছুটা অবাক হল সে। আরু চাইলে যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশনেবল ড্রেস পরতে পারে, কিন্তু তা না করে বোরকা পরে বের হচ্ছে। ইনুতিয়াজের মনে প্রশ্ন জাগে, আরু কি আজ একটু বেশিই খুশি? তার কাছে তো তাই মনে হচ্ছে। নিকাবের আড়ালে হাসি দেখা না গেলে কি হবে, মেয়েটার চোখ হাসছে। ইনুতিয়াজের কাছে স্পষ্ট ধরা দিল। ইনুতিয়াজ মুগ্ধ চোখে দেখল তা।
ইনুতিয়াজ কালো পাঞ্জাবি পরেছে আজ। কালো রংটা যেন ইনুতিয়াজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আরুর সুদর্শন স্বামীকে আজ যেন আরও বেশি সুদর্শন লাগছে। আরু ইনুতিয়াজকে দ্বিতীয়বারের মতো পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখল। বিয়ের রাতে সাদা পাঞ্জাবিতে দেখেছিল। আপাদমস্তক পুরোটাই শুভ্রতায় ছেয়েছিল, আর আজ সাদা কালোয়। আরুর মনে হচ্ছে ইনুতিয়াজকে অন্য সব পোশাকের চেয়ে পাঞ্জাবিতে বেশি আকর্ষণীয় লাগে। ইনুতিয়াজ ড্রাইভিং সিটে বসে পড়ল। আজ নিজেই ড্রাইভ করবে। আরু ইনুতিয়াজের পাশের সিটে বসে আছে। ইনুতিয়াজ আরুর সিটবেল্ট বেঁধে জানালার কাচগুলো নামিয়ে দিতেই হুড়হুড় করে বাতাস ভিতরে প্রবেশ করে। ইনুতিয়াজ আরুর নিকাব উঠিয়ে কপালে, নাকের ডগায়, থুতনিতে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছে দিল। হঠাৎ স্পর্শে আরু ঈষৎ কেঁপে ওঠে। এমন হুটহাট কাছে আসায় হাঁসফাঁস লাগে ওর, লোকটা কেন বুঝে না। ইনুতিয়াজ সরে গিয়েছে সেই কখন, কিন্তু মেয়েটা এখনো লজ্জায় গুটিয়ে রয়েছে। এহেন লজ্জা থেকে রেহাই পেতে আরও বাইরে নজর দিল। প্রকৃতিতে শরতের আগমন ঘটেছে, অথচ সূর্যের ঝলসানো তাপে বুঝার উপায় নেই। অন্যদিনের তুলনায় সূর্য যেন বেশি উত্তাপ দিচ্ছে আজ। তবে মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। বোধ হয় সূর্যের সাথে বাতাস পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে। দেখা যাক কার হার হয় কার জিত। প্রকৃতি নিজের রূপের বিপরীতে কাজ করছে। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় তারা। আরুর অবস্থা নাজেহাল। খুব বেশি জার্নি করতে পারে না মেয়েটা, একটুতেই অবস্থা খারাপ হয়ে যায়। আরু বাড়িতে আসার পর এক দফা কান্নাকাটি হয়ে গেল। ইনুতিয়াজের দিকে কারো খেয়াল নেই। মেয়ের সাথে যে মেয়ের জামাইও এসেছে তা হয়তো তারা ভুলে গিয়েছে। অথচ এত সব আয়োজন ইনুতিয়াজকে ঘিরে। কামরুজ্জামান এসে ইনুতিয়াজের সাথে কুশল বিনিময় করলেন। ওনার কথায় সবার নজর গেল ইনুতিয়াজের দিকে। শাহানা লজ্জায় পড়ে গেল। নতুন জামাইকে কিনা এতক্ষণ রুমে না নিয়ে বাহিরে দাঁড় করিয়ে রেখেছিল। আরুকে দেখে বুঝার উপায় নেই যে জার্নি করে মেয়েটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কি সুন্দর সবার সাথে হাসিমুখে কথা বলছে, দুদিন তো মেয়েটাকে হাসতে দেখা যায়নি। ইনুতিয়াজের কেন জানি আরুর হাসিটা সহ্য হল না। মেয়েটা ওর সাথে থাকলে কেন হাসে না। 27 বছর বয়সে এসে ইনুতিয়াজ টিনেজারের মতো আচরণ করছে। ও বোধ হয় ভুলে গিয়েছে মাত্র দুদিন হল তাদের বিয়ের। তারা পূর্ব পরিচিত ছিল না, না মুঠোফোনে কখনো কথা হয়েছে, আর না বিয়ের আগে দুজন দেখা করে দুদণ্ড আলাদা সময় কাটিয়েছে। তাহলে মেয়েটা কিভাবে ওর সাথে এত অল্প সময়ে স্বাভাবিক হবে? অনেকে তো বছরের পর বছর একসাথে থেকেও একে অপরের সাথে প্রাণ খুলে হেসে কথা বলতে পারে না। ইনুতিয়াজের সাথে আরুর বিয়েটা হয়েছে বাজে একটা বিষয়কে কেন্দ্র করে। ওই ঘটনা আরুর মনে ভয়ের সৃষ্টি করেছে। চাইলেও সহজে কোনো পুরুষের সান্নিধ্যে যেতে পারে না। আরু সব ভুলে ইনুতিয়াজের সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তবুও কিছুটা সংকোচ থেকেই যায়। খেতে বসে ইনুতিয়াজের অবস্থা খারাপ হয়ে গেল। শ্বশুর বাড়িতে এত জামাই আদর পাবে জানলে বিয়েই করত না। ইনুতিয়াজ আরুর দিকে তাকায়, দেখল ওর দিকে মেয়েটার কোনো নজর নেই, সে একমনে খেয়ে যাচ্ছে। রাতের বেলা সবাই ছাদে মাদুর পেতে গল্পের আসর বসায়। বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত গল্পে মজেছে। ঘুমে সবার চোখ বারবার বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুমাতে যাওয়ার তারা কারো মধ্যে নেই। গ্রামে রাত 10টা মানে অনেক। সন্ধ্যা হতে না হতেই সকলে ঘুমে বুঁদ হয়ে থাকে। সেখানে এত রাত পর্যন্ত জাগার অভ্যাস কারো নেই। বড়রা অনেক আগেই গল্পের সমাপ্তি ঘটিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গিয়েছে। শুধুমাত্র ছোটরা এখনও গল্পে মজে আছে। ওরাও এবার আরুর ধমকেট মুখ ফুলিয়ে যে যার রুমে গেল। হঠাৎ কিছু একটা চোখে পড়তে আরু ইনুতিয়াজের হাত খামচে ধরে। ইনুতিয়াজের খানিকটা লাগলেও আরুর ভয়ার্ত মুখ দেখে কিছু বলল না, বরং ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। অদূরে টঙের দোকানে কতগুলো ছেলে বসে সিগারেট ফুঁকছে, আবার নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে এদিক ওদিক উড়িয়ে দিচ্ছে। ওদের দেখে আরুর এমন ভয় পাওয়ার কারণটা বোধগম্য হল না ইনুতিয়াজের। আরুর দিকে চোখ পড়তেই ছেলেগুলো বিশ্রী হাসি দেয়। আরু আরেকটু চেপে একদম ইনুতিয়াজের গা ঘেঁষে দাঁড়াল। ইনুতিয়াজ আরুকে এক হাতে আগলে ওদের থেকে নজর সরিয়ে আরুর দিকে তাকায়।
আরুর চোখে স্পষ্ট ভয়ের ছাপ, চোখের কোণে পানি চিকচিক করছে। ইনুতিয়াজের কেন জানি চাপা রাগ হল। মেয়েটা ভয় পেয়ে ওর কাছ ঘেঁষে দাঁড়িয়েছে। নয়তো সজ্ঞানে কখনো ওর এত কাছে আসে। তবে রাগটাকে প্রকাশ্যে না এনে ক্ষীণ স্বরে জানতে চাইল, বাড়ি ফিরে যাবে? আরু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। ওরা রিকশা নিয়ে নেয়। হেঁটে বাড়ি ফেরার কথা থাকলেও আরুর এ অবস্থা দেখে কেউ আর হেঁটে বাড়ি ফেরার কথা তুলেনি। রিকশায় উঠেও আরু ইনুতিয়াজের হাত ছাড়েনি, বরং আঁকড়ে ধরেছিল। ইনুতিয়াজ মুচকি হাসে। ভয় বোধ হয় মেয়েটার মাথা কাজ করছে না, নয়তো এত অবলীলায় এখনও ওর হাত আঁকড়ে ধরে রাখে। তবে এখন ভয় কাছে এলেও খুব দ্রুত ভালোবেসে ওর কাছে আসবে। এ হাতই হবে আরুর একমাত্র ভরসার হাত। কথাটা ভেবে ইনুতিয়াজের হাসি আরও বিস্তর হল। আরুকে বাড়ির সামনে নামিয়ে ইনুতিয়াজ কোথায় যেন চলে গেল, সেদিকে ধ্যান নেই আরুর। সে চুপচাপ রুমের দিকে পা বাড়িয়েছে। মেয়ের এমন খাপছাড়া অবস্থা দেখে শাহানা বলল, কিরে ছোঁয়া, আরুর কি হয়েছে? হঠাৎ প্রশ্নে ছোঁয়া হকচকায়। কি বলবে এখন? মুখে মেকি হাসি টেনে বলল, আসলে কাকিমা, তুমি তো আরুদির স্বভাব জানোই। তোমার ঘরকুনো মেয়ে আমাদের সাথে বাহিরে বের হয়েছে, এতেই এমন অবস্থা। বাজারে যাওয়ার কথাটা সম্পূর্ণ চেপে গেল, নয়তো আরেক কাণ্ড বাঁধবে। মা, জেঠিদের ভালো করে চেনা আছে। যদি মুখ ফসকে বাজারে যাওয়ার পর কি হয়েছে বলে ফেলে ওদের দফারফা করে তবেই ছাড়বে। তার থেকে বড় কথা, সকলের চিন্তা বাড়বে। ইনুতিয়াজ কখন আসবে তোদের বলেছে? ছেলেটা তো আশেপাশের তেমন কিছু চিনে না, ওকে একা কেন যেতে দিলি? আর আরুটাই বা এমন কাণ্ডজ্ঞানহীন কি করে হলো, ও না করতে পারল না? আমরা না করেছিলাম, কিন্তু ভাইয়া বলল ওনার নাকি কি কাজ আছে। আর তুমি চিন্তা করো না, শোভন ভাইয়াকে বলেছি যাতে ভাইয়ার সাথে যায়। ছোঁয়ার কথায় শাহানা নিশ্চিন্ত হল। আসলে ওদের সাথে ইনুতিয়াজকে না দেখে উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। ছেলেটা তো এই এলাকায় আগে আসেনি, যদি রাস্তা গুলিয়ে ফেলে। শোভন, শান্তা, ছোঁয়া আর তৌসিফ, ওরা চারজন আরুর কাজিন। শোভন আর শান্তা আরুর বড় চাচার ছেলে মেয়ে। ছোঁয়া সেজো চাচার মেয়ে আর তৌসিফ ছোট চাচার ছেলে। শোভন সবার বড়, তারপর আরু। ছোঁয়া আর শান্তার বয়সে খুব বেশি তফাত নেই, দুজনকে সমবয়সী বলাই চলে। আর বাড়ির সবথেকে ছোট সদস্য তৌসিফ। ছোঁয়া আর শান্তা এবার এসএসসি দিবে। ওদের দেখতে ভদ্র মনে হলেও দুটো পুরো মিচকে শয়তান। বাড়ির সবাইকে জ্বালিয়ে মারে একেবারে। যেখানে বাড়ি মাতিয়ে রাখার কথা তৌসিফের, সেখানে ওরা দুজন হট্টগোল করে বেড়ায়। ছেলেটা একদম ওদের বিপরীত। ফর্সা গোলগাল মুখশ্রীর নাদুসনুদুস একটা বাচ্চা, চোখে চশমা পরাতে পুরো চেহারায় বিজ্ঞ বিজ্ঞ ভাব। ক্লাস 3তে পড়ে, অথচ ওর ভাবসাব দেখলে যে কেউ অবাক হবে। সারাদিন বইয়ে মুখ গুজে পড়ে থাকে। ছোঁয়া আর শান্তার চঞ্চল স্বভাবের জন্য তৌসিফ ওদের একদম দেখতে পারে না। তবে আরুর ভক্ত। ওর ভাষ্যমতে মেয়েরা হবে নরম, তুলতুলে, মিষ্টি স্বভাবের, যেমনটা ওর আরুদি। আরু আর তৌসিফের বেশ জমে, দুজনে এক স্বভাবের যে। তৌসিফ তো সারাদিন আরুর কাছেই পড়ে থাকত। আরুর বিয়ে হওয়াতে ছেলেটা যে কি কান্না করেছে। এ বাড়িতে আসাও কমিয়ে দিয়েছে, আগের মতো আসে না। আগে তো পারলে সারাদিন আরুর কাছে থেকে যেত, আর এখন দেখায় পাওয়া যায় না। আজ পুরো 2 দিন পরে বাড়ি এলো, তাও তার আরুদি এসেছে এজন্য। সকলে গল্পে মজেছে, একমাত্র তৌসিফ নীরব শ্রোতার মতো বসে আছে। এই যে তার আরুদির কাছে যেতে পারছে না, মহাশয়ের তাতেই যেন দুঃখ। সারা বিকেল কে কি করেছে না করেছে তাই বলছে। বড়রা ওদের কথা মন দিয়ে শুনল। এ বাচ্চা ছেলেমেয়েগুলো ওদের প্রাণ, ওদের কিছু হলে তারা ভালো থাকবে না। ছোঁয়া যতই চঞ্চল স্বভাবের হোক না কেন, পরিবারের কেউ চিন্তা করবে এমন কাজ করে না। তাই তো পুরো ব্যাপারটা সুন্দর করে সামলে গল্পে মশগুল হয়ে গেল। কলিংবেলের আওয়াজে আরুর ঘুম ভাঙে। মেয়েটার ঘুম আগেই হালকা হয়ে এসেছিল, কলিংবেলের শব্দে মস্তিষ্ক সজাগ হল যেন। অন্ধকার হাতড়ে মোবাইলে সময় দেখে নেয়, রাত 12:10। সময় দেখে আরুর চক্ষু চড়ক গাছ। সন্ধ্যা থেকে এতক্ষণ অবধি ঘুমিয়েছে।
অথচ ওকে কেউ ডাকেনি। আশেপাশে তাকিয়ে দেখল পুরো রুমেও একা। এত রাতে কে এলো ভেবে আরুর ঘুম উবে যায়। হঠাৎ ইনতিয়াজের কথা মাথায় এলো। লোকটা যে সন্ধ্যায় বেরিয়েছিল এখন এসেছে নাকি। আরু গায়ে ওড়না জড়িয়ে দৌড়ে দরজা খুলে দেয়। আরুর ভাবনায় সঠিক। দরজার ওপাশে ইনতিয়াজ দাঁড়িয়ে আছে। ইনতিয়াজের অবস্থা দেখে আরু অবাক হলো কিছুটা। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। চুলগুলো এলোমেলো হয়ে আছে, পরনের পাঞ্জাবিটাও কুঁচকে যাতা অবস্থা। বিকেলে বের হওয়ার সময় এই পাঞ্জাবি পরেই তো বের হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে এই অবস্থা কি করে হলো? আর এত রাতেই বাই লোক কোথা থেকে এসেছে? এ এলাকায় তেমন কিছু চিনে বলে তো মনে হয় না। এমন প্রশ্ন আরুর মাথায় এলে জিজ্ঞেস করতে চেয়েও কেমন যেন দ্বিধায় পড়ে গেল। পরমুহূর্তে ভাবল থাক, পরে না হয় জেনে নেওয়া যাবে। ইনতিয়াজ দেখল আরু কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তার বউ কি তাকে সন্দেহ করছে? কথাটা মাথায় আসতে ইনতিয়াজ স্মিত হাসে। আরুর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ভিতরে ঢুকে ধপ করে বসে পড়ল সোফায়। প্রচণ্ড তেষ্টা পেয়েছে তার। আরুকে উদ্দেশ্য করে বলল পানি দিতে। আরু ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল। ইনতিয়াজ এক নিমেষে পুরো পানি শেষ করে আরুর হাতে গ্লাস ধরিয়ে দেয়। আরু ইনতিয়াজকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ইনতিয়াজ কিছু না বলে ফ্রেশ হতে গেল। কথা বলতে ইচ্ছে করছে না। দুপুরের পর পেটে কিছু পড়েনি। খেতে পারলে শান্তি হবে হয়তো। আরু ইনতিয়াজের প্লেটে খাবার বেড়ে দিয়ে ওর পাশেই দাঁড়িয়ে থাকে। ইনতিয়াজ আরুকে জিজ্ঞেস করল ও খেয়েছে কিনা। মেয়েটা অপকটে জবাব দেয় সে খেয়েছে। তবে ইনতিয়াজ যেন ওর মিথ্যা বলাটা ধরে ফেলে। ইনতিয়াজকে খাবার নিয়ে বসে থাকতে দেখে আরু বলল, কি হলো, খাচ্ছেন না কেন? ইনতিয়াজ দুটো চেয়ার টেনে মুখোমুখি করে সামনেরটাই বসতে বলল আরুকে। আরু বসতেই ওর হাতে প্লেট ধরিয়ে বলল, খাইয়ে দাও। কিনি সংকোচ, আবদার এমন আবদার করলে ফিরিয়ে দেবার সাধ্ধিকার আরুর তো একবারে নেই। আরু বিনা বাক্যে ছোট ছোট লোকমা তুলে ইনতিয়াজকে খাইয়ে দিতে লাগল। ইনতিয়াজের মনে হচ্ছে ওর জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময় বোধ হয় এটা। এমন ছোট ছোট লোকমা দেওয়ায় ইনতিয়াজের রাগ করার কথা, কারণ ওর অনেক ক্ষুধা লেগেছে। কিন্তু তার রাগ হচ্ছে না, বরং অদ্ভুত এক তৃপ্তি নিয়ে খেতে লাগল। মেয়েটা যে এর আগে কাউকে মুখে তুলে খাইয়ে দেয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। তবুও কি সুন্দর নিপুণ হাতে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই কবে মায়ের হাতে খাবার খেয়েছিল, তারপর আর কারো হাতে খাওয়ার সুযোগ হয়নি। আজ এত বছর পর নিজের সবথেকে কাছের মানুষটার হাতে খেতে পেরে ওর যেন লোভ বেড়ে যাচ্ছে। রোজ রোজ এমন ছোট ছোট লোকমা খেতে পারলে মন্দ হবে না। ইনতিয়াজ ভালো ছেলেদের মতো খেয়ে নিতে লাগল। ইনতিয়াজ পানির গ্লাস হাতে তুলে বলল, আমি আর খাবো না, এবার তুমি খেয়ে নাও। আরু মিনমিন করে জবাব দেয়, আমি খেয়েছি তো, আমি জানি তুমি খাওনি, তাই কথা না বাড়িয়ে খেয়ে নাও। আপনি কি করে বুঝলেন আমি যে খাইনি? আরু প্রশ্নাত্মক চাহনিতে ইনতিয়াজের দিকে তাকাল। খাবে কি করে? সেই যে বিকেলে এসে শুয়েছে, উঠল তো কতক্ষণ আগে। সে যে খায়নি তা তো এ লোকের জানার কথা নয়। তবে লোকটা বুঝল কি করে? ইনতিয়াজ আরুর দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলল, আমি তো আরও অনেক কিছুই বুঝি, দেখবে। ইনতিয়াজের চোখ মুখে দুষ্টু হাসি খেলা করছে। আরু কিছু বলতে গিয়েও ইনতিয়াজের এমন হাসি দেখে থেমে গেল। আরু সবকিছু গুছিয়ে রুমে এসে দেখল ইনতিয়াজ এক হাত কপালে রেখে সোজা হয়ে শুয়ে আছে। কপালে যে হাত রাখতে নেই তা কি এ লোক জানে না? আরু ইনতিয়াজের কপাল থেকে হাত সরিয়ে দিতেই ইনতিয়াজ কিছুটা চমকে তাকায়। ইনতিয়াজের চোখে চোখ পড়তে আরু থমকে গেল। হঠাৎ কি হলো কে জানে। ইনতিয়াজের পাশে বসে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, কিছু হয়েছে কি? ইনতিয়াজ কিছু না বলে আরুকে কাছে টেনে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরু আজ নিজেকে ছাড়ানোর প্রয়াস চালায়নি, বরং বিচলিত হল লোকটার কি হয়েছে এই ভেবে। ইনতিয়াজ খানিকক্ষণ চুপ থেকে গাঢ় স্বরে ডাকল, হুমায়রা। হু। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো। বেশি ব্যথা করছে বোধ হয়, নয়তো এমন চোখ লাল হয়ে আসে। আরু অস্থির চিত্তে জিজ্ঞেস করল,
বেশি ব্যথা করছে? একটু অপেক্ষা করুন, আমি ব্যথার ট্যাবলেট এনে দিচ্ছি। কথাটা বলে উঠতে নিলে ইনুতিয়াজ বাধা প্রদান করে। কোথায় যাচ্ছ? এখান থেকে উঠবে না, যেভাবে আছো বসে থাকো। বাবার রুমে ঔষধের বক্স আছে, আম্মুর তো 3 বেলা ঔষধ খেতে হয়, তাই ওই ঘরে ঔষধের বক্স রাখা থাকে। আমি যাব আর ট্যাবলেট নিয়ে চলে আসব। ইনুতিয়াজ তাও যেতে দিল না, নিজের হাতের বাঁধন আরও শক্ত করে বলল, মাথায় হাত বুলিয়ে দাও তাহলেই হবে, ঔষধ লাগবে না। আর এত রাতে বাবা মায়ের ঘুম ভাঙানোর কোনো দরকার নেই। আরও ভাবল ইনুতিয়াজ ঠিক কথাই বলেছে, এত রাতে গেলে আব্বু আম্মু হাজারটা প্রশ্ন করবে, তার থেকে না যাওয়াই ভালো। আরও তার কোমল হাতে ইনুতিয়াজের মাথার চুল টেনে দিতে লাগল। কোমল হাতের ছোঁয়ায় ইনুতিয়াজ আবেশে চোখ বন্ধ করে নেয়। ইনুতিয়াজকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরও বুঝল ইনুতিয়াজ ঘুমিয়ে গেছে। তবে আরও ঘুমাল না, খুঁটিয়ে খুঁটিয়ে নিজের ব্যক্তিগত পুরুষটাকে দেখতে লাগল। দিন কয়েক আগে 3 কবুল বলে এ লোকের অর্ধাঙ্গী হয়েছে সে, তখনও কত অপরিচিত ছিল, আর এখন দিন কয়েক ব্যবধানে মানুষটাকে কত আপন মনে হচ্ছে, কেমন যেন মায় পড়ে যাচ্ছে। আচ্ছা, কোনো মানুষের সাথে 2-1 দিন থেকে কি তার মায়ে জড়িয়ে যাওয়া সম্ভব? হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ বিধায় সম্ভব। আরুর মনে হচ্ছে বাবার পরে বোধ হয় এই পুরুষটা তার ভরসার স্থল হবে। আজ যেমন ভয় পেয়ে নির্দ্বিধায় লোকটাকে আঁকড়ে ধরেছিল, তেমনি নির্বিঘ্নে এই মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। আরুর আজ খুব ভোরে ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখল ইনুতিয়াজ এক হাত গালে ঠেকিয়ে ওর দিকে মুখ করে ঘুমাচ্ছে। বাহিরে তাকিয়ে দেখল এখনও ঠিকঠাক ভোরের আলো ফোটেনি। আরুর সকালের রোদ গায়ে মাখতে ইচ্ছে হল। গায়ে ওড়না জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। বাড়ির সকলে ঘুমে মগ্ন। আরু কাউকে না বলে বাইরে চলে গেল। সকলে ঘুমে মগ্ন থাকায় সুবিধা হয়েছে, আরু একা সময় কাটাতে পারবে। আরু সোজা পুকুর পাড়ে চলে যায়। শান দিয়ে বাধাই করা ঘাটে গিয়ে বসে। আরু এক দৃষ্টিতে পুকুরের ঘোলা পানির দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার, গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। ভোরের আলো সম্পূর্ণভাবে ফোটে চারদিক আলোকিত করে দিতে শুরু করেছে। বাঁশ ঝাড়ের আড়াল থেকে সূর্য বেরিয়ে এলো। সূর্যের তীক্ষ্ণ আলো আরুর চোখে কাটার মতো বিঁধছে। তবুও মেয়েটা চোখ বন্ধ করল না, বরং সূর্যের দিকে তাকিয়ে থাকল। চোখ দুটো জ্বলছে, এর থেকে ওর ভিতরটা বেশি জ্বলছে। পুরুষে পুরুষে কত পার্থক্য। এক পুরুষ ওর দিকে নোংরা নজরে তাকায়, আর অন্যজন স্নিগ্ধ নজরে। আরু নিজেকে গুটিয়ে রেখেছিল যাতে কারো নজরে না আসে, কিন্তু ঠিক নজরে পড়ে গেল। ওই দিনের ঘটনার পর আরু ভাবেনি রবিনকে আবার দেখবে, তাই তো আজ হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিল। আরু ভেবেছিল ইনুতিয়াজ ওকে কিছু জিজ্ঞেস করবে, তখন কি বলবে ভেবে আরুর অস্বস্তি লাগছিল। কারণ আরু চাইলেও এত সহজে ইনুতিয়াজকে ওই ঘটনা বলতে পারবে না, আর না পারবে এই লোকের কাছ থেকে কিছু লুকিয়ে যেতে। তবে লোকটা কিছু জিজ্ঞেস না করাতে ও মনে মনে হাফ ছেড়ে বেঁচেছে। চলবে।